আজ আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চলুন এর বিবর্তনের গল্পটা একটু শুনি। কিভাবে প্রাচীনকালের সাধারণ যুক্তিবিদ্যা থেকে আজকের এই ডিজিটাল মাইন্ড তৈরি হলো, সেই জার্নিটাই আমরা দেখব। আর জানেন, এই পুরো যাত্রার পেছনে কিন্তু একটা প্রশ্নই কাজ করছে, একটা গভীর দার্শনিক প্রশ্ন, যা কয়েক দশক ধরে গবেষকদের ভাবিয়ে তুলেছে। প্রশ্নটা হলো, একটা মেশিন কি সত্যিই মানুষের মতো করে চিন্তা করতে পারে? তো চলুন আমাদের এই পর্যালোচনার প্রথম ভাগটা শুরু করা যাক। আমরা একদম গোড়া থেকে দেখব এই স্বপ্নের উৎসটা কোথায় আর কিভাবে মানুষের যুক্তি ধীরে ধীরে কম্পিউটার কোডে পরিণত হলো। ব্যাপারটা কিন্তু হঠাৎ করে শুরু হয়নি। এর বীজ বোনা হয়েছিল সেই প্রাচীন গ্রিসে, যখন দার্শনিকরা মানুষের চিন্তা আর যুক্তির প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করছিলেন। অনেক পরে ১৯৩৬ সালে অ্যালান টুরিং ইউনিভার্সাল মেশিনের একটা ধারণা দিলেন, যা ছিল কম্পিউটেশনের একটা তাত্ত্বিক মডেল। আর শেষে ১৯৫৬ সালের বিখ্যাত ডার্টম্যাথ কনফারেন্সে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই নামটা আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু হয়। তো শুরুর দিকে এআই মানেই ছিল মূলত সিম্বলিক এআই। সহজ করে বললে এটা এমন একটা পদ্ধতি যেখানে মেশিনকে কিছু নির্দিষ্ট প্রতীক আর যৌক্তিক নিয়ম শিখিয়ে দেওয়া হতো, আর সেই নিয়মগুলো ব্যবহার করেই মেশিনগুলো স্বয়ংক্রিয়ভাবে যুক্তি দিয়ে কাজ করত। চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন, প্রথম নিয়মটা হলো সব মানুষ মরণশীল। দ্বিতীয় নিয়মটা হলো সক্রেটিস একজন মানুষ। এই দুটো নিয়ম থেকে মেশিন নিজেই একটা যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে, তাহলে সক্রেটিসও মরণশীল। শুরুর দিকের সিম্বলিক এআই ঠিক এভাবেই কাজ করত। এই সিস্টেমগুলো কিন্তু কিছু কিছু জায়গায় দারুণ কাজ করত, যেমন ধরুন দাবা খেলা বা অঙ্ক কষা, যেখানে সব নিয়মকানুন একেবারে বাঁধা। কিন্তু সমস্যাটা হতো বাস্তব জগতের সাধারণ জ্ঞান নিয়ে, মানে একটা ছবি দেখে বিড়াল চেনা বা মানুষের কথার ভেতরের অর্থটা বোঝা, এসব কাজে ওরা একদমই পারত না। এই বিপুল প্রত্যাশা আর সীমিত ফলাফলের কারণে একসময়ে গবেষণার জন্য ফান্ডিং কমে যায়, আর শুরু হয় সেই বিখ্যাত এআই উইন্টার, মানে গবেষণায় একটা দীর্ঘ স্থবিরতার সময় চলে আসে। কিন্তু এই স্থবিরতাও একসময় কেটে গেল, আর এরপর যা হলো সেটা এক কথায় বিপ্লব। আগে যেখানে মেশিনকে নিয়মকানুন শিখিয়ে দেওয়া হতো, এখন ফোকাস চলে গেল ডেটা থেকে নিজে নিজে শেখার দিকে। চলুন আমাদের দ্বিতীয় ভাগে সেই গল্পটাই শুনি। তাহলে এই নতুন পদ্ধতির সাথে আগেরটার মূল পার্থক্যটা ঠিক কোথায়? ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং। সিম্বলিক এআই ছিল একটা টপ ডাউন অ্যাপ্রোচ, মানে ওপর থেকে নিয়ম চাপিয়ে দেওয়া হতো। আর মেশিন লার্নিং হলো একটা বটম আপ অ্যাপ্রোচ, যেখানে কম্পিউটার নিজেই প্রচুর ডেটা ঘেটে তার মধ্যকার প্যাটার্ন খুঁজে বের করে আর সেখান থেকে কাজ করতে শেখে। আসলে এই মেশিন লার্নিংয়ের ধারণাটা কিন্তু আমাদের নিজেদের ব্রেন থেকেই নেওয়া। ১৯৫০-এর দশকেই পারসেপট্রন নামে একটা প্রাথমিক নিউরাল নেটওয়ার্ক বানানো হয়েছিল। কিন্তু ৭০-এর দশকে গিয়ে দেখা গেল এই সাধারণ মডেলগুলোর অনেক সীমাবদ্ধতা আছে, ফলে আবার একটা এআই উইন্টার চলে আসে। তবে আসার কথা হলো ৮০-র দশকে ব্যাক প্রপাগেশন নামে একটা অ্যালগোরিদম আবিষ্কার হয়, যা নিউরাল নেটওয়ার্ক গবেষণায় আবার নতুন করে প্রাণ ফেরায়। আর ঠিক এখান থেকেই আমরা ঢুকে পড়ছি আজকের সময়, ডিপ লার্নিং বিপ্লবের যুগে। এই যুগটা চলছে বিশাল বিশাল নিউরাল নেটওয়ার্ক আর বিপুল পরিমাণ ডেটার উপর ভর করে। এর স্কেলটা কত বড় সেটা বোঝাতে শুধু একটা সংখ্যাই যথেষ্ট, ১৭৫ বিলিয়নেরও বেশি। ভাবা যায়, ওপেন এআইয়ের GPT-3 মতো একটা মডেলে ঠিক এতগুলো প্যারামিটার থাকে। আধুনিক এআই যে কত বিশাল, এটা তারই একটা প্রমাণ। এখন প্রশ্ন হলো, এত এত প্যারামিটার দিয়ে আসলে হয়টা কি? ওয়েল, এটাই তৈরি করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা LLM। এটা এমন একটা ডিপ লার্নিং মডেল যাকে প্রচুর পরিমাণে টেক্সট ডেটা দিয়ে ট্রেনিং দেওয়া হয়। এর ফলে সে মানুষের ভাষার মতো সূক্ষ্ম জিনিস বুঝতে পারে, সারসংক্ষেপ করতে পারে, এমনকি নতুন কিছু লিখতেও পারে। এই যে ডিপ লার্নিংয়ের এত ক্ষমতা, এর পেছনে কিন্তু কয়েকটা যুগান্তকারী আবিষ্কার আছে। যেমন ডিপ নিউরাল নেটওয়ার্ক, যেটা ধাপে ধাপে খুব জটিল জিনিস শিখতে পারে। আছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা CNN, যেটা ছবি বা ভিডিও চেনার ব্যাপারে ওস্তাদ। আর আছে অ্যাটেনশন মেকানিজম, যেটা একটা বাক্যের কোন শব্দগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা মডেলকে বুঝতে সাহায্য করে। তো এত সব টেকনিক্যাল আলোচনার পর চলুন দেখি এই জিনিসগুলো ল্যাব থেকে বেরিয়ে আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে কাজে লাগছে। যেমন ধরুন স্বাস্থ্য খাত। মেডিকেলের বিভিন্ন ছবিতে, যেমন এক্স-রে বা স্ক্যানে ক্যান্সার বা অন্য কোনো সমস্যা খুঁজে বের করতে এআই এখন মানুষের থেকেও নিখুঁতভাবে কাজ করছে। শুধু তাই না, অর্থনীতির জগতেও এর বিশাল ভূমিকা আছে। যেমন কোনো জালিয়াতি হচ্ছে কিনা সেটা খুঁজে বের করা, বা শেয়ার বাজারে বিনিয়োগের জন্য সেরা কৌশলটা কি হতে পারে তা ঠিক করতেও এআই ব্যবহার করা হচ্ছে। এমনকি আমাদের পড়াশোনার জগতেও এআই ঢুকে পড়েছে।
এখন প্রত্যেক ছাত্রছাত্রীর প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা পাঠ্যক্রম তৈরি করা হচ্ছে। কার কোথায় ঘাটতি আছে সেটাও এআই সহজেই বের করে ফেলতে পারছে। তবে এআইয়ের এত ভালো দিকের পাশাপাশি এর কিছু চ্যালেঞ্জও কিন্তু আছে, আর সেগুলো বেশ গুরুত্বপূর্ণ। এর ব্যাপক ব্যবহারের ফলে আমাদের কিছু বড় সামাজিক এবং নৈতিক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্নটা আসছে কাজের বাজার নিয়ে। একদিকে যেমন মানুষের অনেক রুটিন কাজ এআই করে দিচ্ছে, যা আগে শুধু মানুষই করতে পারত, অন্যদিকে কিন্তু একদম নতুন ধরনের কিছু কাজও তৈরি হচ্ছে, যেমন ডেটা সায়েন্স, এআই এথিক্স বা এই সিস্টেমগুলো দেখাশোনা করার কাজ। আরেকটা খুব বড় চ্যালেঞ্জ হলো বায়াস বা পক্ষপাতিত্ব। দেখুন, এআই তো শেখে আমাদের দেওয়া ডেটা থেকেই। এখন আমাদের ডেটাতে যদি কোনো ভুল বা পক্ষপাত থাকে, এআই কিন্তু সেটাও শিখে ফেলে। এর ফলে ওর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা অস্বচ্ছ হয়ে পড়তে পারে, আর তাতে বড় ধরনের ভুলের ঝুঁকি থেকে যায়। গবেষকদের জন্য এটা এখন একটা বিরাট চিন্তার বিষয়। অবশ্য এই ঝুঁকিগুলো কমানোর জন্য কিন্তু অনেক কাজ হচ্ছে। একটা কনসেপ্ট খুব জনপ্রিয় হচ্ছে, যার নাম রেসপন্সিবল এআই। এর আওতায় এমন এআই তৈরির চেষ্টা চলছে যা তার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে পারবে। আবার মানুষের তথ্যের গোপনীয়তা রক্ষা করার জন্যও নতুন নতুন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। আর সবশেষে ইউরোপীয় ইউনিয়নের এআই অ্যাক্টের মতো সরকারি নিয়মকানুনও তৈরি করা হচ্ছে। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এআই তো আসলে আমাদেরই তৈরি করা ডেটার একটা আয়না। তাহলে এই আয়নাটা আমাদের নিজেদের সম্পর্কে, আমাদের সমাজ সম্পর্কে ঠিক কী বলছে? ভেবে দেখার মতো বিষয়, তাই না?